মিডনাইট হরর স্টেশনে আজ আপনার জন্য একটি ভয়ের গল্প, কালপুরুষ। আপনি কি ভূতে ভয় পান? অন্ধকারে, সিরিয়াল কিলার, ওয়্যারউলফ, ভ্যাম্পায়ার কিছুতেই পান না? বেশ, তাহলে আজ আপনাকে একটা অন্যরকম ভয় দেখাবো। এরকম ভয় আপনি আগে পান না, এবং বিশ্বাস করুন, মনে প্রাণে চাই আপনার আমার চূড়ান্ত শত্রুকেও এরকম ভয় না পেতে হয়। প্রসঙ্গত বলে রাখি, এই গল্পের শেষে যা ঘটবে তা সম্পূর্ণভাবে আমার মস্তিষ্ক প্রসূত, বাস্তবের সাথে তার কোনো মিল নেই। না থাকার ভালো। শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশন, আজকের গল্প কালপুরুষ। ভোর রাতে আবার স্বপ্নটা দেখে ধরফড়িয়ে উঠে বসলাম। টেবিলের উপর থেকে জলের গ্লাস হাতে নিয়েও খেলাম না। মাথাটা ভার হয়ে আছে। ইদানিং লক্ষ্য করেছি, যখনই স্বপ্নটা দেখি এই মাথা ব্যথাটা শুরু হয়ে যায়। বেশ কিছুক্ষণ ঠায় বিছানার উপর বসে থেকে আমি গায়ের উপর থেকে চাদর সরিয়ে ফেললাম। যত দিন যাচ্ছে এই একটা স্বপ্নই যেন বারবার ফিরে আসছে আমার ঘুমের মধ্যে। আগে মাসে একবার, ইদানিং সপ্তাহে একবার করে আমি একই স্বপ্ন দেখি। কিছু যেন বলতে চায় স্বপ্নটা, একটা ঘটে যাওয়া ইতিহাস। যতবারই দেখি মনটা খারাপ হয়ে যায়। আমি বিছানা ছেড়ে উঠে আর মোড়া ভাঙলাম। একটু আগে বোধহয় এক পশলা বৃষ্টি হয়ে গেছে। বাইরে গাছের মাথাগুলোতে গাঢ় সবুজ রং ধরেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 9:30 বাজতে চলেছে। সায়ন্তন এক্ষুনি এসে পড়বে। আমি রান্নাঘরে গিয়ে চায়ের ব্যবস্থা করলাম। শুধু ঘুমের মধ্যেই নয়, সারাদিনের কাজের মধ্যেও ঘুরে ফিরে আসে দৃশ্যগুলো। কতগুলো ছেঁড়া ছেঁড়া ছবি, অর্থহীন কয়েকটা শব্দ। তাও সবকিছুর মধ্যে কিসের যেন একটা যোগসূত্র আছে। লোকে বলে ভোর রাতের স্বপ্ন সত্যি হয়। আমার কিন্তু মনে হয় স্বপ্নটা ভবিষ্যতের নয়, অতীতের। যেন আমার হারিয়ে যাওয়া স্মৃতি। কথাগুলো আমার মনে পড়া খুব জরুরি, কিন্তু এতবার দেখেও আমি বিশেষ কিছু বুঝতে পারিনি। কাঠের উপর নখের আঁচড়ের শব্দ, একগোছা হাতে লেখা কাগজ, একটা দোতলা পুরনো ধাঁচের বাড়ি, এসব ঘুরে ফিরে আসে স্বপ্নটায়। কোনটা আগে কোনটা পরে তা আমার ঠিক মনে পড়ে না। শুধু সবশেষে ঘন অন্ধকারের মধ্যে থেকে একটা শীর্ণ ক্ষতবিক্ষত হাত খোলা আঙুলগুলো আমার দিকে বাড়িয়ে দেয়। বারবার মনে হয় কি একটা ভুল, একটা মারাত্মক ভুল করেছি আমি, কিন্তু সেটা কি তা আমি কিছুতেই বুঝতে পারি না। প্রথম ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিইনি, কিন্তু যত দিন যাচ্ছে আমাকে যেন গ্রাস করছে স্বপ্নটা। বুঝতে পারছি ওই হাতের আঙুলগুলো আমার স্বাভাবিক জীবনের শান্তি ভেঙে খান খান করে দিচ্ছে। দরজায় খটখট আওয়াজ হতে আমি রান্নাঘর থেকে বেরিয়ে দরজা খুলে দিলাম। সায়ন্তন একগাল হাসি নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলল, তো প্রবলেম সলভড। আমি চেয়ারটা টেনে তাকে বসতে নির্দেশ করে বললাম, প্রবলেম বলতে? ওই যে তোর স্বপ্নের ব্যাপারটা। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আমি তাকে মাঝপথে থামিয়ে বললাম, তোদের ওই সাইকোঅ্যানালিসিসের থিওরি তোদের কাছেই রেখে দে, চা খাবি? সে হাসতে হাসতে রোল করা একটা কাগজ আমার দিকে বিছিয়ে দিল। এই দেখ তো, চিনতে পারিস কিনা। আমি নিচু হয়ে কাগজটা হাতে তুলতেই চমকে গেলাম। কাগজটায় একটা বাড়ির ছবি কম্পিউটার থেকে প্রিন্ট করা আছে, অবিকল আমার স্বপ্নে দেখা বাড়িটার মতো।
না, মতো নয়, একদম সেই বাড়িটাই, যেন আমার স্বপ্নটাকে কম্পিউটারে ফেলে প্রিন্ট করেছে কেউ। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, এটা ক্যামেরায় তোলা? না, ইন্টারনেটে পুরনো একটা আর্টিকেল পড়ছিলাম। স্কেচ আর্টিস্টকে দিয়ে তোর স্বপ্নে দেখা বাড়িটার যে স্কেচটা বানিয়েছিলাম না, সেটা রাখা ছিল সামনে। হঠাৎ দেখলাম ঠিক ওরকমই একটা বাড়ি, হুবহু, কোথাও একটু ফারাক নেই। ব্যাস বুঝলাম। ওই চাটা নিয়ে আয় এবার। ছবিটার দিক থেকে চোখ না ফিরিয়ে জিজ্ঞেস করলাম, কোথায় বাড়িটা? পুরুলিয়া, ঠিকানা রেডি আছে, কালই রওনা দেবো। সায়ন্তন ঘোষ পেশায় সাইকোলজিস্ট। উত্তর কলকাতায় কোথায় একটা চেম্বারও আছে। স্কুল লাইফটা দুজনে একসাথেই পড়াশোনা করেছি। তারপর বছর 5 কার যোগাযোগ নেই। মাস 2 আগে শিয়ালদা স্টেশনে দেখা, একরকম টেনে হিঁচড়েই নিয়ে এলাম বাড়িতে। স্কুলে পড়ার সময় ভদ্র ও শান্ত বলে একটা কুখ্যাতি ছিল তার। এখন দেখলাম সে ভাব খানিকটা কমেছে। সহপাঠিনী একটি ডাক্তার মেয়ের সাথে প্রেমও নাকি করছে। সে মনস্তত্ত্বে হাত পাকিয়েছে শুনে খুশি হয়েছিলাম। আমার স্বপ্নের কথাটা বলতেই দেখলাম তার চোখে মুখে ডাক্তার সুলভ বিজ্ঞ ভাব ফুটে উঠল। তখন থেকেই বোধহয় সে আমাকে পুরনো বন্ধুর বদলে রোগী হিসেবে দেখছে। ফ্রয়েডিয়ান সাইকোঅ্যানালিসিস, ট্রান্সপারেন্সি প্রভৃতি বিভিন্ন তাত্ত্বিক জ্ঞান দেওয়ার পর বলল, আমার কি মনে হয় জানিস? কি? আমি তাপ উত্তাপ দেখালাম না। সে পকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে বলল, ব্যাপারটা তোর ছোটবেলায় কোনো ট্রমা থেকে হতে পারে। মানে তোর ছোটবেলায় দেখা কোনো স্মৃতি তুই ভুলে গেছিস, অথচ তোর সাবকনসিয়াস মাইন্ডে সেটা থেকে থেকে অন্য রূপে হানা দিচ্ছে। অনেক কাল আগে একটা বই পড়েছিলাম, স্লিপিং মার্ডার, আগাথা ক্রিস্টির লেখা। সেখানেও ঠিক এরকমই একটা ঘটনা ঘটতো। প্রথমটা মনে হবে ভৌতিক উপন্যাস পড়ছি, পরে দেখা যাবে যাকে সে কথা। সায়ন্তন ভাবনা চিন্তা করে বলল, একবার আমার চেম্বারে আসিস তো, এরকম কেস বড় একটা পাওয়া যায় না। তার চেম্বারে আমি যাই, উল্টে সেই থেকে থেকে আমার ফ্ল্যাটে হানা দেয়। এটা সেটা জিজ্ঞেস করে, নোট নেয়, মাঝে মধ্যে হিপনোসিস করার চেষ্টা করে। তাতে কিছুই লাভ হয় না। আমার স্বপ্নের অত্যাচার দিন দিন বাড়তে থাকে, সাথে পাল্লা দিয়ে মাথা যন্ত্রণা। কাল সন্ধে এসে বলল, আশ্চর্য একটা খবর আছে। সকালে যেন আমি বাড়িতেই থাকি। অতঃপর আজ সকালে তারই আবির্ভাব। বাড়িটার নাম ম্যান্টন হাউস। পুরুলিয়া জেলার এক ধার ঘেঁষে ছোট্ট গ্রাম মিনামুখী। সেখানে একমাত্র পাকা বাড়ি এই ম্যান্টন হাউস। শোনা যায় সেটা নাকি সাহেবী আমলে তৈরি। 20 দশকে বিপ্লবী আন্দোলনে তাড়া খেয়ে হেনরিক ম্যান্টন বলে এক সাহেব নাকি বানিয়েছিলেন বাড়িটা। অবশ্য সে বাড়িতে তিনি বেশি দিন থাকেননি। এখানকার পাত্তারি গুটিয়ে বিলেত যাত্রা করে। তার আগে বাড়িটা বেচে দিয়ে যান রবার্ট হিল নামে আরেক সাহেবকে। এই রবার্ট হিল নাকি পেশায় ছিলেন বিজ্ঞানী। এখানকার লোকেরা তাকে বব সাহেব বলে ডাকত। লোকটার ব্যবহার খারাপ ছিল না, তবে ওই একটু পাগলাটে গোছের। বন্যার সময় 2-1 গ্রামবাসীকে বাড়িতে থাকতেও দিতেন। ম্যান্টন হাউস ছিল দোতলা। একতলায় তিনি নিজে থাকতেন, আর দোতলায় তার গবেষণা চলত। আশ্চর্যের ব্যাপার হলো, 60-এর দশকের গোড়ার দিকে একদিন হঠাৎ করে তিনি বাড়ি ছেড়ে বেপাত্তা হয়ে গেলেন। বয়স ভালোই হয়েছিল। লোকেরা ভাবল মাঠে ঘাটে মরে পড়ে আছে, কিন্তু না, সেখানেও কোথাও তাকে পাওয়া গেল না। তারপর থেকে খুব বেশি লোক সেখানে থাকেনি। গ্রামবাসীরা বাড়িটার যত্ন নেয়। বেশি জিনিসপত্র বাড়িতে নেই, কিছু পুরনো আসবাব আর সাহেবের বইটই কিছু থাকতে পারে। আমরা ম্যান্টন হাউসের সামনে যখন পৌঁছালাম তখন সন্ধে পার হয়ে গেছে। আমরা বলতে আমি, সায়ন্তন আর বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা হলধর। আসার পথেই সে জানিয়ে দিয়েছে তার আসল নাম হলধর, তবে এইখানে কেউ তাকে ওই নামে চেনে না। হলু বলে ডাকলে চিনবে। মোটা টাকা বকশিশ দিতে হয়েছে তাকে। তবে লোকটা খারাপ না, আমাদের আনতে স্টেশন পর্যন্ত গেছিল।
আমি তাকে জিজ্ঞেস করলাম, এইখানে থাকা যাবে তো? সে মাথা নাড়ল। আমি তো থাকি, আপনারা কলকাতার লোক, তবে শীতকাল কিনা তেমন কষ্ট হবে না, আসুন এদিকে। এই ফাঁকে জানিয়ে রাখি, বাড়িটা কিন্তু মোটেও ভূতের বাড়ির মতো দেখতে নয়। চারপাশ মোটেও ভেঙে পড়েনি, তবে জায়গাটা অপরিষ্কার। দু একটা ঝোপ ঝাড় বাড়িটার চারপাশ ঘিরে রয়েছে, তবে সেটুকু থাকাই ভালো। বেশ এটা ইতিহাসের গন্ধ পাওয়া যায়। আমরা যে এই বাড়িটায় দু একদিন থাকতে চাই সেটা শুনে হলধর প্রথমে বেশ বিস্ময় প্রকাশ করেছিল। এখানে দেখার মতো কিছু নেই, বাড়িটার হানা বাড়ি বলে কুখ্যাতিও নেই, উল্টে থাকা খাওয়ার অসুবিধা। তবে তার কথায় জানতে পারলাম এখানে একটা পুরনো সাহেবী আমলের সেমেটারি আছে। আগে যখন এখানে সাহেব কলোনি ছিল তখন তাদের সমাধি হতো সেখানে। কবরের সংখ্যা সব মিলিয়ে 25-এর বেশি নয়। আমরা যদি দেখতে চাই তবে সে নিয়ে যেতে পারে। বাড়িতে ঢুকে সায়ন্তন আমাকে জিজ্ঞেস করলো, কিরে, কিছু মনে পড়ছে নাকি? আগে এসেছিস সেখানে? আমি চারপাশটা দেখতে দেখতে বললাম, না, কিন্তু বাড়িটা হুবহু এক। থাক কটা দিন, দেখ কিছু রিলেট করতে পারিস কিনা। না পারলেও মন্দ নয়। কলকাতার ধুলো ময়লা চিৎকার থেকে দূরে শান্তিতে কটা দিন কাটালে তোর স্বপ্ন বাবাজি এমনিতেই পলায়ন করবে। প্রথম দিনটা আমরা বাড়িতেই কাটালাম। দোতলাটা তুলনায় পরিষ্কার। বব সাহেবের বইয়ের ঘরটাও দেখলাম, বেশিরভাগই গবেষণা সংক্রান্ত বই, তবে সংখ্যায় বেশি না, গোটা 8 মতো। একটা জার্নালও আছে, তাতে সাহেব কি নিয়ে গবেষণা করছিলেন সেটা বোঝা যেতে পারে। তবে এবেলা ক্ষীণ আলোয় সেটা পড়ার ইচ্ছা হলো না আমাদের। সন্ধে আরো ঘনিয়ে আসতে হলধর 2টো হ্যারিকেন জ্বেলে দিল। তারপর আমরা চায়ে চুমুক দিতে দিতে তার মুখে গ্রামের ইতিহাস শুনতে লাগলাম। ইতিহাস অবশ্য বেশি কিছু না, আমার কিছুই চেনা লাগলো না, এক বাড়িটা ছাড়া। সায়ন্তন হঠাৎ তাকে প্রশ্ন করলো, আচ্ছা, এখানে কোনো খুন হয়েছে কখনো? আমি মনে মনে হাসলাম। এখানে আসার আগে তাকে স্লিপিং মার্ডারটা পড়তে দিয়েছিলাম, সেটার রেশ বোধহয় এখনো কাটিয়ে উঠতে পারেনি। হলধর একগাল হেসে বলল, না না, এখানে খুন টুন কিছু হয়নি, তবে বব সাহেব যে কোথায় হারিয়ে গেলেন তার কোনো খবর পাওয়া গেল না। সেটাকে যদি খুন বলেন। আচ্ছা, সাহেবকে তুমি দেখেছিলে? না, আমি যে জন্ম থেকেই দেখছি বাড়িটা ফাঁকা। খানিকটা লেখাপড়া শিখেছি বলে মাস মাইনেতে এখানে কেয়ারটেকার থাকি, না হলেই বাড়িটা তো মধুমাঠালের আড্ডা হয়ে যাবে। আমি হ্যারিকেনের কাঁপা কাঁপা আলোর দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলাম, বব সাহেব কি নিয়ে গবেষণা করছিল সে বিষয়ে কিছু জানো? না বাবা, গ্রামের লোকজনের পেটে কি অত বুদ্ধি থাকে যে অত কথা জানবে? তবে শুনেছি তার কিছু বন্ধু ছিল ওই সাহেব কলোনি থেকে, তাদের সেসব নিয়ে আলোচনা হতো। সে যাই হোক, খুন খারাপই যখন হতো না, গ্রামের লোকেদের অনিষ্ট হয়নি কোনোদিন। রাত্রিবেলা চিড়ে গুড় খেয়ে আমরা মেঝেতে বিছানা পেতে শুয়ে পড়লাম। এ বাড়িতে খাটের ব্যবস্থা নেই, মশার উৎপাত নেই বলে আমরা ওডোমসও মাখলাম না। আমি শুয়ে পড়লাম, সায়ন্তন জানলার কাছে দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলো। আমি বিশেষ গুরুত্ব দিলাম না, সারাদিনের ট্রেন জার্নিতে শরীর ক্লান্ত ছিল। পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। মেঝের উপর কান পাততেই মনে হলো কোথা থেকে একটা ক্ষীণ আওয়াজ আসছে, খুব খুব ক্ষীণ, তবু শোনা যায়। মনে হলো একজন নয়, অনেক মানুষ যেন একসাথে ঘুমাচ্ছে। খাটের উপর আছড়ানোর শব্দ, সে কাগজের একটা নোট পেপার। রাতের ঝলমলে আকাশে ফুটে উঠছে কয়েকটা বিন্দু, একটু একটু করে বেড়ে উঠছে সেগুলো। সেই শীর্ণ শুকিয়ে যাওয়া হাতটা আঙুল তুলছে আমার দিকে। কি একটা মারাত্মক কাজ করেছি আমি চিৎকার করে উঠতে গেলাম, কিন্তু শব্দ গলাতেই আটকে গেল। হাতটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। না, আমি এগিয়ে যাচ্ছি তার দিকে, একটু একটু করে।
কাছে, আরো কাছে। সকালে আমরা গ্রাম দেখতে বেরোলাম, সাথে কবরস্থানটা। গ্রামটা বেশি বড় নয়, তার একটা কারণ এখানে আসা যাওয়ার একটু অসুবিধা আছে। নদী পেরিয়ে নৌকো করে আসতে হয়। চারিদিকে অগোছালো গাছপালার জঙ্গল। আসা যাওয়ার পথে দু একজন গ্রামবাসীকে দেখা গেল। আমাদের এখানে উঠতে দেখে তাদের চোখে মুখে কৌতূহল ফুটে উঠল। দু একজনের সাথে কথাও বলল হলধর। আমরা ঠিক কি কারণে এখানে এসেছি তা অবশ্য সে বলতে পারল না। গোটা গ্রামটায় গাছপালা আর লতা পাতার জঙ্গল ছাড়া দেখার মতো কিছু নেই। এমনকি পাশে যে সাহেব কলোনি একসময় ছিল সেটারও বিশেষ কিছু চিহ্ন অবশিষ্ট নেই। আমার যে এখানে এসে নতুন কিছুই মনে পড়েনি তাতে বেশ নিরাশ হয়েছে সায়ন্তন। আমার ছোটবেলায় তেমন বড় কোনো ট্রমা গেছে কিনা সেটা জানতে সে আমার দেশের বাড়ি পর্যন্ত খবর নিয়েছে, কিন্তু শেওড়া গাছের উপর থেকে ঝাঁপিয়ে ব্রহ্মদত্তির ভয় দেখিয়ে এক বন্ধুকে অজ্ঞান করে দেওয়া ছাড়া আর কিছু পাওয়া যায়নি। বলতে গেলে নির্বিঘ্নেই কেটেছে আমার শৈশব। ঘুরতে ঘুরতে আমরা সেমেটারির সামনে এসে পড়লাম। এন্ট্রান্সের মুখটায় ভাঙা ভাঙা পাথরের একটা স্তূপ, তার উপর আগাছার জঙ্গল ঝুঁকে এসেছে। তারই ফাঁক দিয়ে সরু একফালি পায়ে চলার রাস্তা। বাইরে থেকে ভিতরের বেশ খানিকটা দেখা যায়। রাস্তার দুপাশ জুড়ে উঁচু পাথরের বেদি। বাইরের ভাঙা দেওয়ালের উপর একটা এলিজি লেখা আছে, "Oh Captain, my Captain, rise up and hear the bells. Rise up, for you the flag is flung, for you the bugle trills. Your Captain, dear father, this arm beneath your head, it is some dream that on the deck you're falling cold and dead." আমরা তিনজনে ভিতরে ঢুকে এলাম। পাথরের দেওয়ালটা পেরোতেই আমি ব্যথায় কোকিয়ে উঠলাম। তীব্র যন্ত্রণাটা হঠাৎ করে মাথার প্রত্যেকটা কোনায় ছড়িয়ে পড়েছে, যেন একটা আস্ত মৌমাছির চাকে ঢিল ছুঁড়েছে কেউ। আমি সায়ন্তনের কাঁধ চেপে ধরলাম। সে আমার দিকে ফিরে কিছু একটা জিজ্ঞেস করলো। আমি ঠিক শুনতে পেলাম না। কেমন জানি একটা স্থির বিশ্বাস জন্মাচ্ছে এই সেমেটারির ভেতরেই কিছু একটা আছে, হয়তো আমার প্রশ্নের উত্তর। আমি এগোনোর চেষ্টা করলাম। যেভাবেই হোক ভেতরে যেতেই হবে। মুখে বললাম, কিছু হয়নি, চল। চারপাশে টোমস্টোন ছড়িয়ে ছিটিয়ে আছে। পাথরের উপরে শ্যাওলা আর আগাছা জন্মেছে। সবকটা পড়াও যায় না। কয়েকটার উপর সিমেন্টের বেশ বড় স্তম্ভ। গাছের উপর দিকে কয়েকটা বাদুড় উল্টো হয়ে ঝুলে আছে। মাটিতে শুকনো পাতার উপর পা পড়ে খস খস আওয়াজ হচ্ছে। হলধর মাঝে মধ্যে এটা সেটা দেখিয়ে দু একটা পুরনো গল্প বলছে। সেগুলো কতটা সত্যি আর কতটা জল মেশানো তা আমি বলতে পারি না। বোধহয় বেশি বকশিস পাওয়ার লোভে তার কল্পনা শক্তির ঝাঁপি উজাড় করে দিচ্ছে। আমার মন কিন্তু সেদিকে নেই। কিছু একটা আছে, হ্যাঁ আমি নিশ্চিত এই কবরগুলোর মধ্যেই কিছু একটা আছে। আমার স্বপ্নের অবচেতন থেকে কে যেন বলে চলেছে আমি ঠিক রাস্তাতেই যাচ্ছি। খানিকটা দূর গিয়ে রাস্তাটা বাঁক নিয়েছে। সেখান থেকে আবার টমস্টনের সারি। হলধর হঠাৎ একদিকে দেখিয়ে বলল, ওই কবরটা দেখছেন তো? আমরা সেদিকে তাকিয়ে দেখলাম সেটা কবরের ভাঙা পাথরের একটা অংশ। যেন কিছু একটা এসে পড়ায় পাথরটা ভেঙে ছিটকে গেছে। সায়ন্তন বলল, কি ওটা? ওইটার উপর একটা উল্কা এসে পড়েছিল। উল্কা? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এত বড় উল্কা পড়েছে? কবে? তা প্রায় 50 আগে। এ গ্রামে আর কেউ উল্কা পড়তে দেখে। মব সাহেবের মুখেই সবাই জানলো ওটা কি উল্কা বলে। আমার বেশ মজা লাগলো। বললাম, তোমাদের এই মব সাহেব লোকটা লালমোহন বাবুর ভাষায় যাকে বলে হাইলি সাসপিশিয়াস। উল্কা থেকে এলিয়েন টেলিয়েন খুঁজে মহাকাশে পাড়ি জমাননি তো? গ্রাম দেখা শেষ হতে বিকেল গড়িয়ে গেল। এখানকার মানুষজন বেশ ভালো,
তবে একটু মুখ চোরা গোছে। হলধর বলল, মোটামুটি 100-5 টাকা খরচ করতে পারলে পরের 2 দিন আমাদের রান্না বান্নার চিন্তা আর করতে হবে না, তারাই এসে খাবার দিয়ে যাবে। সেই মতোই ব্যবস্থা হলো। আমরা ম্যানটন হাউসে ফেরার উপক্রম করলাম। হলধর বলল সে একটু পরে আসবে, হ্যারিকেনের তেল নিতে হবে, তাছাড়া তারও সংসার ধর্ম আছে। রাস্তা তো সোজাই, আমাদের চিনতে অসুবিধা হবে না। অগত্যা আমরা ফেরার পথ ধরলাম। রাস্তা সোজা হলেও ম্যানটন হাউস অন্তত আধ ঘন্টার হাঁটা পথ। আমরা কাঁচা রাস্তার উপর দিয়ে ধীরে সুস্থে চলতে লাগলাম। হঠাৎ সায়ন্তন আমার হাত চেপে ধরে উপর দিকে তাকিয়ে বলল, উপরে দেখ। আমি উপরে তাকিয়ে দেখলাম রাতের কালো আকাশের গায়ে প্রচুর জ্বলন্ত বিন্দু যেন একটু একটু করে বড় হচ্ছে, ঠিক তারার মতোই। কিন্তু তারা তো অত বড় হয় না, তাহলে কি আজও উল্কাপাত হবে এখানে? আমি অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। মাথার ঠিক উপরেই কালপুরুষ তার তীর ধনুক নিয়ে আকাশের গায়ে শুয়ে আছে। তার চারপাশ ঘিরে ঝলমল করছে অগুন্তি তারার ছড়িয়ে ছিটিয়ে থাকা ঝাঁক। হঠাৎ আমার মনে হলো আমার সমস্ত প্রশ্নের উত্তর ওই আকাশের গায়ে আছে, ওই খসে পড়া উল্কাগুলোর মধ্যে। জিজ্ঞেস করলাম, উল্কা কেন পড়ে বলতে পারবি? সায়ন্তন আকাশ থেকে চোখ না ফিরিয়ে বলল, না, এ ব্যাপারে আমার পেটে বিদ্যা নেই। বিস্ফোরণে ছিটকে আসা গ্রহ বা নক্ষত্রের টুকরোগুলো মহাকাশে বিক্ষিপ্ত ভাসতে থাকে। তারপর ঘুরতে ঘুরতে কোনো এক সময় পৃথিবীর বায়ুমণ্ডলে এসে পড়লে পৃথিবীর টানে মাটির উপর নামে, বায়ুমণ্ডলে এসেই ওরা চলে যায়। কি আশ্চর্য! ভেবে দেখ, যদি ওদের প্রাণ থাকতো, মৃত্যুর পরে ওদের শান্তি নেই। ধ্বংস হওয়ার কি অমুক বাসনা! জ্বলন্ত শরীর নিয়ে যতক্ষণ না পৃথিবীর বুকে আছড়ে পড়ে শেষ হচ্ছে, ওদের ভৌতিক জীবন থেকে নিষ্কৃতি নেই। সায়ন্তন মুখ নামিয়ে আমার দিকে তাকিয়ে বলল, সেই উল্কা পড়ে ভেঙে যাওয়া কবরটা দেখে তোর কি কিছু মনে পড়েছে? আমি ঘাড় নাড়লাম, না। তবে এই রাতের আকাশটা আমি আগেও দেখেছি, বহু বছর আগে। রাতের আকাশ আগে সবাই দেখেছে, এতে নতুন কি আছে? এই আকাশ আজকের পৃথিবীর মানুষ দেখেনি। নর্থ পোল ফিনিস 12 ডিগ্রি সরে আছে। সেজিটেরিয়াসের পোলার মুভমেন্ট 860, 68-এর হ্যালিউড ধূমকেতু আমরা এখনো দেখিনি। সেটা হতে আরো 26 বছর দেরি আছে। আকাশের তারারা মিথ্যে বলে না, এটা আজকের না, আজ থেকে 50 বছর আগের আকাশ। কি পাগলের মতো বকছিস? কি করে বলছিস তুই এসব? প্রায় চিৎকার করে উঠল সায়ন্তন। আমি মাথা নামিয়ে নিলাম। তার কাঁধে একটা হাত রেখে তার চোখের দিকে তাকিয়ে বললাম, বলছি কারণ আমি ডাক্তার রবার্ট হেল। বাকি রাস্তা দুজনে কথা বললাম না। আমাদের কারোরই কথা বলার অবস্থা নেই। যত ম্যানটন হাউসের দিকে এগোচ্ছি তত আমার ভিতরে একটা একটা করে সব প্রশ্নের উত্তর ফুটে উঠছে। প্রচন্ড ঠান্ডা লাগছে আমার। বাড়িতে ঢুকে দেখলাম হলধর আমাদের আগেই এসে পৌঁছেছে। সায়ন্তন তাকে 2 কাপ চা পাঠাতে বলল। আমরা উপরের ঘরে চলে এলাম। টেবিলের এক পাশে চেয়ারে বসলাম আমি, আর এক পাশে সায়ন্তন। সে এক দৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে। আমি অল্প হেসে বললাম, একটা কথা বললে বিশ্বাস করবি? কি? সে যতটা সম্ভব নিরুত্তাপ গলায় বলল। আমি মাথা নামিয়ে বললাম, যদি বলি এ শতাব্দীর সব থেকে বড় শয়তানি, সব থেকে বড় পাপ করেছিল রবার্ট হিল আজ থেকে 50 বছর আগে এই গ্রামের এই ছোট্ট বাড়িতে বসে, বিশ্বাস করবি? করব, কিন্তু আগে বল তুই সেসব জানলি কি করে? সেটা জানি না, এমনকি রবার্ট হিলের শেষ পরিণতিও আমি জানি না, হয়তো আর জানা সম্ভব নয়। তুই বলছিস রবার্ট হিল তোর পূর্বজন্ম? তাও বলছি না। আমি চেয়ার থেকে উঠে একটা সিগারেট ধরালাম। পিছনের জানলাটা খোলা ছিল, সেদিকে হাঁটতে হাঁটতে বললাম, আচ্ছা, এই শতাব্দীর সব থেকে বড় পাপটা কি? খুন,
sabotage, mass murder, 45-এ জাপানে নিউক্লিয়ার অ্যাটাক। লোকে তো তাই বলে। না, আরো একটা আছে, যদিও এটার কথা পৃথিবীর আর কেউ জানে না, জানতে পারবেও না। শান্তনা আর কিছু বলল না। আমি জানলার গ্রিল ধরে বলে চললাম, জার্নালগুলো পড়লে জানতে পারবি হিল সাহেবের গবেষণার বিষয় ছিল 42p লেপিডিয়াম বলে একটা কম্পাউন্ড আবিষ্কার করা। এই কম্পাউন্ডের কাজ হলো জীবদেহে হার্ট ও অন্য সব অর্গানের কার্যকারিতা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বাড়িয়ে দেওয়া। কাজে বেশ কিছু দূর এগিয়েছিলেন তিনি, হঠাৎ মাথায় অন্য এক ভূত চাপে। কৃত্রিম উপায়ে মানুষের জীবনকাল বাড়িয়ে তোলা। দীর্ঘদিন গবেষণা চালিয়ে কোনো লাভ হচ্ছিল না। উপরওয়ালা মানুষের হাতে এই ম্যাজিকটা দিতে কিছুতেই রাজি নয়। সাহেব প্রায় হাল ছাড়ার মুখে। এমন সময় একটা ঘটনা ঘটল। একটা উল্কা এসে পড়ল এই গ্রামে, বেশ বড় সড়ক। সেটা পরীক্ষা করতে গিয়েই প্রবীণ বিজ্ঞানীর চোখ কপালে উঠল। উল্কার গায়ে এমন কিছু এলিমেন্টের চিহ্ন আছে যা মেন্ডেলিফ তার পেরিয়ডিক টেবিলেও বলে যান। এই সমস্ত এলিমেন্টের স্যাম্পল আর লেপিডিয়াম নিয়ে ভদ্রলোক একটা ওষুধ তৈরি করলেন। ধরেন একটা ভাইরাস যেটা কৃত্রিম উপায়ে মানুষের আয়ু বৃদ্ধি করতে পারে, আর সেটাই হলো পাপ, সব থেকে বড় পাপ। সায়ন্তনা তখন হাঁ করে শুনছিল। এবার আমি থামতে মুখে একটু হাসি এনে বলল, তা সে ওষুধ এখন কোথায়? আমি জানলার গ্রিলে একটা হ্যাঁচকা টান মেরে বললাম, এয়ারবোন ড্রপলেট ভাইরাস আলো নম্বর 6, মাঝখানে কেটে গেছে 50 বছর। সে ভাইরাস এখন তোর আর আমার শরীরে। এবার সে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো, আমার দিকে এগিয়ে এসে বলল, থামা পাগলের প্রলাপ, কাল সকালেই কলকাতায় ফিরবো আমরা, তোর চিকিৎসা দরকার। গিনিপিগের উপর সে ভাইরাস কাজ করেনি দেখে খুব হতাশ হয়েছিলাম। কিছুদিন পরে সেটা এমনি মরে গেল। আমার চমক অপেক্ষা করছিল তারপরে। জীবিত অবস্থায় ভাইরাস কাজ করে না, মৃত্যুর কয়েক বছর পর থেকে ভাইরাস কাজ করা শুরু করে শরীরে। একটু একটু করে প্রাণ সঞ্চার করে। শুকিয়ে যাওয়া চামড়ায় আবার নতুন প্রাণ সঞ্চার হয়। হৃদস্পন্দন শূন্য থেকে বাড়তে শুরু করে, নার্ভগুলো সচল হয়, স্মৃতি ফিরে আসে, মৃত মানুষ আবার চোখ খোলে। কিন্তু ততদিনে তাকে কফিন বন্দি করে চাপা দেওয়া হয়েছে মাটির নিচে। সে চোখ খোলে, মাটির 1.5 মিটার নিচে। তার চিৎকার কেউ শুনতে পায় না। সে কাঠের কফিন আছড়ায়, পাগলের মতো ধাক্কা মারতে থাকে, কিন্তু কেউ খোলে না। গোটা পৃথিবীবাসীর কাছে সে মৃত। তার কোনোদিন আর প্রাণ ফেরার আশা নেই। আমি আর একবার টান মারলাম গ্রিল ধরে। সায়ন্তন হিংস্র সাপদের মতো এগিয়ে এলো আমার দিকে। তুই পাগল হয়েছিস, সরে আয় ওখান থেকে। হলো ধর, এই হলো ধর। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, কোথায় ছড়ায়নি আমার ভাইরাস? গোটা পৃথিবীর অর্ধেক মানুষ মাটির তলায় শুয়ে ছটফট করছে। আমার এই দুটো হাতে কত বড় শাস্তি গোটা পৃথিবীকে দিয়ে যাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, ভাইরাসটার কি নাম দেওয়া যায় বলতো? আসলে আবিষ্কারের তাড়াহুড়োতে নাম দিতেই ভুলেছি। শান্তন ঝাঁপিয়ে এসে আমার শার্ট খামচে ধরতে যায়। আমি আর একবার টান মেরে জানলার গ্রিলটা খুলে ফেললাম। তার ছুঁচলো ভাঙা দিকটা সজোরে বসিয়ে দিলাম তার বুকের ভিতরে। তো আর কোকিয়ে উঠে সে মাটিতে পড়ে যায়। আমি তার মুখের দিকে ঝুঁকে পড়ে ফিস ফিস করে বললাম, কি জানিস, একটা নাম আমি ভেবে রেখেছি। যুগ যুগান্ত ধরে যে মানুষটা নিঃসঙ্গ হয়ে শুয়ে আছে আকাশের গায়ে, অরিয়ান, কালপুরুষ। চেয়ারের উপর আমি বসে থাকলাম যতক্ষণ না তার শরীরটা নিথর হয়ে যায়। তারপর নিচে নেমে এসে হলধরে রেখে যাওয়া 2 কাপ চা এক নিঃশ্বাসে গলায় ঠেলে বেরিয়ে এলাম বাইরের খোলা মাঠে। চারপাশটা কুয়াশায় ঢেকে আছে। কালো আকাশের মাঝে ধনুর্ধারী কালপুরুষের প্রতিটি তারা ঝলমল করছে।